কমছে কি দূরত্ব? এবার কি তাহলে জোট? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এই প্রশ্নটি বেশ ঘুরপাক খাচ্ছে। কার সঙ্গে কার দূরত্ব, কাদেরই বা জোট? এই নিয়েই আজকে আমাদের বিশেষ পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিতে যারা প্রথমবারের জন্য এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই বিশেষ পর্বে প্রবেশ করা যাক। কমছে কি দূরত্ব, তবে কি জোট? কার কার মধ্যে দূরত্ব কমার কথা বলা হচ্ছে সে কথা ইতিমধ্যেই আপনারা এই থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন যে এই দূরত্ব কমার কথা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বলা হচ্ছে। তাহলে কি আগামী যে নির্বাচনগুলো হতে চলেছে রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে, সেখানে কি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট যে সম্ভাবনা, সেই সম্ভাবনার বাস্তব রূপায়ণ দেখা যাবে? সেটি লাখ টাকার প্রশ্ন। কিন্তু সেই জোট আগামী দিনে হোক অথবা না হোক, দূরত্ব যে কমছে তার কিন্তু একটি আভাস পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। কেন, এই কথা কিসের জন্য বলছি? এই কথার বিষয়ে বিস্তারিতভাবে জানতে গেলে আমাদের তাকাতে হবে দিল্লির দিকে। দিল্লিতে নির্বাচন হয়ে গিয়েছে। আমরা সকলেই জানি, ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও কংগ্রেস এবং আপ নিজেদের মধ্যে আসন সমঝোতা না করে আলাদা আলাদাভাবে লড়ে। ফলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাওয়ার মতো বিজেপি সেখান থেকে জয়ী হয় এবং 27 বছর পর ক্ষমতা দখল করে। এই জায়গা থেকেই হয়তো কংগ্রেস অনুধাবন করতে পেরেছে যে আঞ্চলিক দলগুলোকে তাদের নিজেদের রাজ্যে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না দিলে কংগ্রেসের একার পক্ষে তো বিজেপিকে হারানো সম্ভবই নয়, বরং নতুন করে তৈরি হওয়া ইন্ডিয়া জোটও প্রবল শক্তিধর বিজেপির কাছে মুখ থুবড়ে পড়বে, যার স্পষ্ট উদাহরণ দিল্লি। হয়তো এই বার্তাই কংগ্রেসের উচ্চ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন, এবং সেই বার্তাই হয়তো আজ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দিতে চাইছেন। কি সেই বার্তা, কেন এই কথা বলছি, তারও রয়েছে বিস্তারিত প্রমাণ এবং তথ্য। কিছুদিন আগে বিধানসভায় বাজেট অধিবেশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমাদের কাউকে প্রয়োজন নেই, আমরা একাই লড়বো এবং 2/3 আসনে জিতে আমরা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরব। এই কথা আমরা মোটামুটি সকলেই জানি। তারপরে দেখা গিয়েছে দিল্লিতে কংগ্রেসের ভরাডুবি, আপেরও ভরাডুবি এবং বিজেপির উত্থান 27 বছর পরে। তারপরে নড়ে চড়ে বসেছে কংগ্রেসের হাইকমান্ড, উচ্চ নেতৃত্ব। তারপরে বিভিন্ন ঘটনা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে হয়ে গিয়েছে, ভারতবর্ষের রাজনীতিতে হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই দাবি করছেন 144 বছর পরে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। যদিও বছরটি 144 কিনা সেটি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে, তবে মহাকুম্ভ হচ্ছে, যেটি সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি অনুষ্ঠান। যদিও সেই অনুষ্ঠানের অব্যবস্থা প্রতিদিন প্রতি মুহূর্তে যারা সেখানে যাচ্ছে তারা উপলব্ধি করতে পারছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেই খবর উঠে আসছে। কখনো যে টেন্টগুলো খাটানো রয়েছে, যে তাঁবুগুলো লাগানো রয়েছে কুম্ভ মেলায়, সেখানে আগুন লাগছে। পদপিষ্টের ঘটনা আমরা সকলে দেখেছি। মৌনী অমাবস্যার দিন স্নান করতে গিয়ে কিভাবে পদপিষ্ট হয়ে কত মানুষ প্রাণ হারিয়েছেন। আবার এই কুম্ভ যাত্রায় পুণ্যার্থী যারা গেছিলেন তাদের মধ্যে অনেক মানুষ নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। সুতরাং কেন্দ্রীয় সরকার এবং যোগীর রাজ্য সরকার এই কুম্ভ মেলা নিয়ে যে আয়োজন করেছিল, সেই আয়োজন যে পর্যাপ্ত ছিল না, চতুর্দিকে যে অব্যবস্থা ছিল, সেই নিয়ে প্রতিটি মহলই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে আমি কুম্ভ মেলাকে সম্মান করি, আমি মা গঙ্গাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভর সঙ্গে আমি তুলনা করছি। তার কারণ প্রচুর মানুষ এখানে অব্যবস্থার কারণে মারা গিয়েছেন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি,
কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? সঙ্গে সঙ্গে তেড়ে ফুঁড়ে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ধর্মীয় ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের একটি সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সনাতনী হিন্দুদের অপমান করেছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, তাই জনগণ নাকি এর জবাব দেবে। চলুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য একবার শুনে নিই। আপনি 144 বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, আপনি যেখানে ইতিমধ্যে 40 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো 10 কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারীর যে এই বক্তব্য, এই বক্তব্যের সমর্থনে শুভেন্দু অধিকারী নিজের দলের লোক ছাড়া কাউকে পাননি, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী শঙ্করাচার্য তিনি বলেছেন যে রাজনৈতিক নেতারা তো রাজনৈতিক কথা বলবেই, কিন্তু কেউ যদি অব্যবস্থার কথা বলে আমি সেই অব্যবস্থার কথা অস্বীকার করতে পারবো না। তার কারণ যেই জলে মানুষ স্নান করছে সেই জলের মধ্যে মলমূত্র ভাসছে, নোংরা জল যা স্নান করার অযোগ্য। মানুষকে 30-40 কিলোমিটার মাথায় বোঝা নিয়ে হাঁটতে চলছে, এগুলো অব্যবস্থা নয়। যদি কেউ এই নিয়ে অভিযোগ করে থাকেন তাহলে আমি তার বিরোধিতা করতে পারবো না। চলুন শঙ্করাচার্যের সেই বক্তব্য একবার শুনে নিই। राजनीतिक दलों की अपनी भाषा होती है और जब मौका आता है तो वो लोग अपने ढंग से अपनी बात कहते हैं, लेकिन एक सनातनी होने के नाते, कुंभ में जाकर लौटे हुए अनुभवी होने के नाते और आप चैनलों के माध्यम से परिस्थितियों को देखने समझने के नाते हम क्या कहना चाहेंगे? आप ये बताइए कि 300 किलोमीटर का जाम लगता है, कुप्रबंधन नहीं है तो क्या है? जो लोग वहां पर पहुंचे हैं 25-25, 30-30 किलोमीटर उनको पैदल चलना पड़ता है अपना सामान उठा करके, कुप्रबंधन नहीं है तो क्या है? जो वहां पर जल स्नान के लिए धारा आ रही है उसमें मल जल मिला हुआ है, गंदे नालों का, स्नान के योग्य उसको वैज्ञानिक लोग नहीं मान रहे हैं और उसी में आप करोड़ों करोड़ लोगों को नहाने के लिए विवश किए हुए हैं। वो अपनी श्रद्धा से नहा रहे हैं वो अलग बात है, लेकिन आपका तो काम था कि नालों को थोड़े दिन के लिए या तो रोक देते या तो डाइवर्ट कर देते। तो जब कुप्रबंधन है और उसको कोई कह दे रहा है तो उसमें हम क्या करेंगे? हम किसी का पक्ष विपक्ष नहीं लेंगे, लेकिन जो सच्चाई है वो तो यही है कि आपको पहले से पता है कि ये हो सकता है, तो उसके बारे में आपको कोई ना कोई योजना बना करके रखनी चाहिए। आपने कोई योजना नहीं बताई और प्रचार इतना कर दिया, और झूठा प्रचार 144 साल की तो बात ही झूठी है। तो झूठा प्रचार करके लोगों को आपने आकर्षित कर दिया और आपके पास व्यवस्था थी नहीं। ये बताइए कि जब आपके पास भोजन नहीं है खिलाने के लिए तो आप लोगों को आमंत्रित क्यों कर रहे हो? अब लोग आ जाएंगे, उसके बाद खाएंगे क्या? और यहाँ तक कि लोग मर गए तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया, जो घोर अपराध था। तो ऐसी परिस्थिति में कोई अगर इसको कोई संज्ञा देता है तो हम गलत नहीं कह पाएंगे। শুনলাম শঙ্করাচার্যের সেই বক্তব্য। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে তাকে শুভেন্দু অধিকারীর আক্রমণ এবং সেই ঘটনা নিয়ে শঙ্করাচার্যের বক্তব্য তো আমরা শুনলাম, কিন্তু এর মধ্যে কোথায় কংগ্রেসের বার্তা বা কোথায় কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে দূরত্ব তা কমার বার্তা?
সেটি এখনো বোঝা গেল না, তাই তো? বোঝা যাবে ঠিক এর পরের একজনের বক্তব্য শুনলে জানলে। এই মহাকুম্ভ বিষয় নিয়ে বর্তমান প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন যে মহাকুম্ভের চূড়ান্ত অব্যবস্থা যোগী সরকার ফেল করেছে। তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে যখন গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হলো, তৃণমূল কংগ্রেস সরকার বিভিন্ন জায়গায় দুর্নীতি করলেও গঙ্গাসাগর মেলায় যথেষ্ট ভালো ব্যবস্থা করেছে এবং সেই ব্যবস্থা যথেষ্ট বৈজ্ঞানিক। তিনি মহাকুম্ভের যে মেলা, সেই মেলার অব্যবস্থা নিয়ে যেমন সরব হয়েছেন, সেরকমই গঙ্গাসাগর মেলার সুব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করেছেন। তিনি আরো বলেছেন যে আমাদের উচিত হয়নি জোট ভেঙে দুম করে বেরিয়ে আসা, আমাদের জোট ভেঙে বেরিয়ে আসার আগে আরো পর্যালোচনা করার দরকার ছিল। চলুন তার সেই বক্তব্য একবার শুনে নিই। আমার মনে হয়েছে মহাকুম্ভটা পুরো মাত্রায় রাজ্য সরকার ফেল করে গিয়েছে, যোগী আদিত্যনাথ। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। আমরা মনে করি সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ মানে আমাদের গঙ্গাসাগর একবার। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। আমি মনে করেছিলাম আমরা বিরোধিতা করলেও, অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও, গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতার বিষয় সহকারে ছিল। এবার সেই বেরিয়ে আসাটা সঠিক না বেঠিক, কিন্তু আমি কোনোভাবে মনে করি আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল। তার কারণ আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন 2011। আর একবার মানুষ ক্ষমতায় এসে গেলে সেই ক্ষমতাকে সামনে রেখে সুশাসন, খারাপ শাসন, বহু কিছুর মধ্যে দিয়ে ক্ষমতা রক্ষা করা যায়, সেটা আমরা তো এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় আরো পর্যালোচনার প্রয়োজন ছিল ছেড়ে আসার আগে। ভুল কি ঠিক, তার কারণ আমাদের কথার উপরে তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, তো মানুষের রায় নেওয়া দরকার ছিল। শুনলাম শুভঙ্কর সরকারের সেই বক্তব্য। শুভঙ্কর সরকার যে যখন এই বক্তব্য রেখেছেন, তার মূলত টার্গেট অধীর চৌধুরী। কে অধীর চৌধুরী? এই অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে যে কজন ব্যক্তি অন্ধ মমতা বিরোধিতায় বিশ্বাসী, তার মধ্যে অধীর চৌধুরী অন্যতম। এই অধীর চৌধুরীর গায়ে লেগেছে, তার কারণ তার সভাপতিতেই বা তিনি সভাপতি থাকার সময় এই জোট ভেঙে, তৃণমূল কংগ্রেসের জোট ভেঙে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে জোট ছিল কংগ্রেসের, সেই জোট ভেঙে তারা সিপিএম এর হাত ধরে, যা কংগ্রেস কর্মীরা মেনে নিতে পারেনি। তার কারণ বহু কংগ্রেস কর্মী, বহু কংগ্রেসী পরিবার সিপিএম এর দ্বারা অত্যাচারিত। সেই অত্যাচারী সিপিএম এর হাত ধরা কংগ্রেসের যে ভুল হয়েছিল, সেই ভুল শুভঙ্কর সরকার যে ধরিয়ে দিচ্ছেন, সেটি গায়ে লেগেছে অধীর চৌধুরীর। অধীর চৌধুরী এর পাল্টা দিয়েছেন। তিনি বলেছেন তিনি দায় এড়িয়ে যে গিয়েছেন, তিনি এই দায় ঘাড়ে নিতে চাননি। তিনি বলেছেন যা হয়েছে কংগ্রেস হাইকমান্ডের নির্দেশেই হয়েছে, উচ্চ নেতৃত্বের নির্দেশেই হয়েছে। চলুন অধীর চৌধুরীর সেই বক্তব্য একবার শুনি। যে সভাপতি সে নিশ্চয়ই জানে একটা রাজ্য চলে কেন্দ্রের নির্দেশে, কেন্দ্রের মতামত না নিয়ে কোনো রাজ্য চলে না, সে যে রাজ্যেই হোক। তা কাকে কি কোথায় বলছে আমার জানা নাই, তবে যারা বলছে তাদের জানা উচিত যে আমরা কেন্দ্রের অধীন। শুনলাম অধীর চৌধুরীর এই বক্তব্য। আচ্ছা, যদি ধরে নিই অধীর চৌধুরীর কথা অনুযায়ী কংগ্রেস হাইকমান্ড বা উচ্চ নেতৃত্বের নির্দেশেই সেদিন এই জোট ভেঙে গিয়েছিল, তাহলে ধরে নিতে হচ্ছে যে শুভঙ্কর সরকার, বর্তমান যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনিও যে রাজ্য সরকারের প্রশংসা করছেন। গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার যে ধরনের ব্যবস্থা করেছিল তাকে বৈজ্ঞানিক এবং সুব্যবস্থা বলে প্রশংসা করছেন। শুভঙ্কর সরকার যখন বলছেন যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জোট, সেই জোট ভেঙে কংগ্রেসের বেরিয়ে আসা অনুচিত হয়েছিল, সেটা যখন তিনি বলছেন, তাহলে এগুলোও তিনি নিশ্চয়ই কংগ্রেস হাইকমান্ডের নির্দেশেই বলছেন। সেদিন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন তিনি যদি বলেন যে প্রদেশ কংগ্রেসের সভাপতি যা করে কেন্দ্রের নির্দেশেই করে, দিল্লির নির্দেশেই করে, তাহলে এখন বর্তমানে যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আছেন, তিনিও নিশ্চয়ই কংগ্রেসের হাইকমান্ড, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে বার্তা দিতে চাইছেন যে আমরা আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিচ্ছি
আমরা দিল্লিতে ভরাডুবি থেকে শিক্ষা নিয়েছি, যেই দল যেই রাজ্যে শক্তিশালী তারাই গুরুত্ব পাবে। এবার দেখার যে শুভঙ্কর সরকারের এই যে প্রচ্ছন্ন বার্তা, এই যে হালকা ছলে দেয়া বার্তা, সেই বার্তা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে পৌঁছয় কিনা। যদি পৌঁছয়, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব 2026-এর ভোটে কংগ্রেসকে নিজেদের জোট সঙ্গী হিসাবে নেয় কিনা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন যে আমরা একলা চলবো এবং আমরা 2/3 আসনে জিতে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসব। কিন্তু ভবিষ্যৎ বলে একটি কথা আছে এবং ভবিষ্যৎ অনেক কিছু সম্ভাবনা নিজের গর্ভে লুকিয়ে রাখে। এবার দেখার সেই সম্ভাবনার মধ্যে রাজ্য বিধানসভায় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোট হয়, নাকি কংগ্রেস একা লড়ে, নাকি কংগ্রেস পুনরায় যে সিপিএম এর দ্বারা বহু কংগ্রেস কর্মী, বহু কংগ্রেস পরিবার অত্যাচারিত হয়েছে সেই সিপিএম এর হাত ধরে। সেই দিকেই নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারাও। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।